নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সম্প্রতি বাংলা ভাগ না করলে নাকি দেশের উন্নয়ন, বাংলার উন্নয়ন করতে পারছে না বিজেপি, সেই জন্য বাংলাকে ভেঙে টুকরো টুকরো করা একটা প্রচেষ্টা শুরু করেছে। এই বিষয় নিয়ে কি বলবেন, যে বাংলা ভাগ করলে কি উন্নয়নটা বেশি করা যাবে? দেখুন, বিজেপি বা আরএসএস থিওরিটিক্যালি বিশ্বাস করে যে ভারতবর্ষের যত ছোট ছোট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে তত বিজেপির জন্য পলিটিক্যাল গ্রিপ প্রতিষ্ঠা করতে সুবিধা হবে। যত ছোট ছোট রাজ্য সেখানকার নেতৃত্বরা ছোট, তার পলিটিক্যাল, তার অর্থনৈতিক সমস্ত ক্ষমতা কম, সেই জন্য সে আর কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে কোনো বিষয়ে পলিটিক্যাল চ্যালেঞ্জে যেতে পারবে না। কেউ যদি ধারাবাহিকভাবে মানে ধরুন 1950 থেকে বিজেপির লেখা পড়ে, আরএসএস এর লেখা পড়ে, বিশেষ করে ধরুন গত শতকের 9 দশক থেকে, যখন থেকে মোহন গুরুস্বামী নিয়মিত লিখতে শুরু করলেন যে কেন ছোট ছোট রাজ্য দরকার, তাহলেই বোঝা যাবে যে কেন বিজেপি এটা চাইছে। আমাদের মনে রাখতে হবে যে বর্তমান যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি যখন অর্থমন্ত্রী হননি, তিনি যখন অন্ধ্রপ্রদেশের একজন রাজনৈতিক নেতা, তিনি এমনকি মাওবাদীদের সঙ্গেও জোট বেঁধে অন্ধ্রপ্রদেশ ভাঙার জন্য বা তেলেঙ্গানা নতুন রাজ্য হিসেবে গঠনের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করে গেছেন। বিজেপি বা আরএসএস এর এই ব্যাপারটায় কোনো ছুটমার্গ নেই। তারা বিশ্বাস করে, আবার বলছি, তারা বিশ্বাস করে যে ভারতবর্ষকে যত ছোট ছোট সম্ভব প্রশাসনিক ইউনিটে ভাঙতে হবে। আরএসএস এর থিওরি অনুযায়ী গোটা ভারতবর্ষে একটা শক্তিশালী কেন্দ্র আর 83টা ছোট ছোট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে। তাহলে তারা কোনো মতেই কোনোদিনই আরএসএস বা বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবে না। আপনি আইডিয়াল উদাহরণ হিসেবে দেখুন, এখন ওয়াইসি অব্দি বলছেন যদি হায়দ্রাবাদ না ভাঙতো তাহলে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার যে মিলিত পলিটিক্যাল ক্লাউড হতো সেটা বিজেপির জন্য অস্বস্তিকর ছিল। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ভাঙলো বলে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস মুছে গেল, তেলেঙ্গানায় আবার কংগ্রেসের ফেরত আসতে প্রায় 10 বছর লেগে গেল। ফলে অন্ধ্রপ্রদেশের যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে 42টা লোকসভা ছিল, সেটা 2004-এর লোকসভা নির্বাচনের পুরো সমীকরণই বদলে দিয়েছিল। বিজেপি চাইছে অন্ধ্রের মতো পশ্চিমবঙ্গ যদি ভেঙে যায় তাহলে যে 42টা লোকসভা কেন্দ্রের যে পাওয়ার, যে ক্ষমতা, তার যে রাজনৈতিক অধিকার, সেটাকে নষ্ট করে দিবে, মানে বার্গেনিং পাওয়ারটা বন্ধ করে দেবে, একদম পুরোপুরি বন্ধ। আপনি যদি মোহন গুরুস্বামীর লেখা, ওরা চাইছে কি হিন্দি বলয়ের মধ্যে উত্তরপ্রদেশটাকে ওদের মূল মানে চালিকা শক্তি রেখে বাকিগুলো না, উত্তরপ্রদেশে রাখবে না। উত্তরপ্রদেশকে ওরা অন্তত 8টি ভাগে ভাঙবে, এটাই ওদের প্ল্যান। কারণ দেখুন, উত্তরপ্রদেশের যে পলিটিক্স ওদের সপক্ষে না থাকতে পারে এটা 2024-এর ইলেকশন ওরা দেখিয়ে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, এর আগে একবার বিজেপি যখন প্রধান বিরোধী দল উত্তরপ্রদেশে, তখন মায়াবতী উত্তরপ্রদেশকে 4টে ভাগে ভাঙার কথা বলেছিল। বিজেপি ওটাকে আরো ভাঙতে চায়। বিজেপি কখনো চায় না যে দিল্লিতে যিনি নেতা হবেন তার কোনো চ্যালেঞ্জার এই ছোট 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 রাজ্যগুলোতে কেউ থাকবে, এবং সেটা একমাত্র সম্ভব যাতে ছোট ছোট ইউনিটে ভেঙে দেওয়া সম্ভব। তা আয়রনি না, মজার বিষয় হচ্ছে যে মোহন গুরুস্বামীরা যার থেকে এই থিওরিটা পেয়েছেন, তিনি হায়দ্রাবাদের সাবেক নিজামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রথম এটা বলেন যে ভারতবর্ষে যত ছোট ছোট ইউনিট হবে তত ভালো হবে। কারণ যখন নেহেরু এবং প্যাটেল হায়দ্রাবাদ দখল করে নিলেন বা হায়দ্রাবাদ ভারতবর্ষের সঙ্গে অঙ্গীভূত হলো, তখন থেকে তাদের যে প্রতিশোধ স্পৃহা ছিল, তখন থেকে হায়দ্রাবাদ নিজামের যারা ঘনিষ্ঠ বর্গ তারাই তত্ত্বটা প্রচার করতে শুরু করেন যে ভারতবর্ষকে ছোট ছোট ভাগ করে দেওয়া উচিত। আপনি ধারাবাহিকভাবে দেখেন, মানে স্বরাজ্য বা অর্গানাইজার, আমি যেহেতু সেই আরএসএস এর প্রধান দুটো পত্রিকায় নিয়মিত পড়ি, আপনি দেখবেন তারা ধারাবাহিকভাবে এই বিষয়ে লেখা ছেপে এসছে। 2021-এর নির্বাচন হারলো বিজেপি পশ্চিমবাংলায়, 2022-এর 12 জুলাই 19 জুলাই পরপর দুটি নিবন্ধ ছাপা হয় কেন উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় দরকার। ঘটনাচক্রে 12 এবং 19 জুলাই লেখা ছাপার পরে 26 জুলাই দক্ষিণবঙ্গের নেতা মোহিত রায়, যিনি বিজেপির উদ্বাস্তু সেলের নেতা, তিনি একটা লেখা লেখেন, ওই স্বরাজ্যতে লিখে বোঝান যদি এটা বিজেপি করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু দক্ষিণবঙ্গে গেরুয়া শিবির একদম সাফ হয়ে যান। তারপর এটা নিয়ে একটু থামে। কিন্তু জন বার্লা, বিজেপির উত্তরবঙ্গের সব নেতাই ক্রমাগত এটা বলে গেছেন। আবার আমি বলছি, থিওরিটিক্যালি আমাদের প্রথমটা বুঝতে হবে যে বিজেপি কি এটা ছেড়ে এমনি বাজারে দিচ্ছে না। বিজেপি থিওরিটিক্যালি বিশ্বাস করে এবার নিশিকান্ত দুবে বা সুকান্ত মজুমদারদের দিয়ে বিজেপি জল মাপছে, টেস্টিং দ্য গ্রাউন্ড, যে এটা প্রথমে ছেড়ে দেখলাম কতটা বাঙালি রেজিস্ট করে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে অন্ধ্র রেজিস্ট করতে পারেনি, তেলেঙ্গানা আলাদা একটা দাবি ছিলই, আলাদা হয়ে গেছে। কিন্তু বিভিন্ন রাজ্যে
আপনি মাথায় রাখবেন অলরেডি পার্লামেন্টে ভেঙে একটা ভিন রাজ্য তৈরি করার কথা বলা হয়েছে। কারণ রাজস্থান ইজ গোয়িং আউট অফ বিজেপি's হ্যান্ড। রাজস্থান যদি আপনি দেখেন, রাজস্থানে গেরুয়া শিবিরের এক্সপেরিমেন্ট আর সফল হচ্ছে না। এবারই 25টার মধ্যে 11টা কংগ্রেস পেয়ে গেছে। তো যেখানে যেখানে অপোজিশন স্ট্রেংথেন হচ্ছে তুমি সেটাকে ভাঙো। এটাই বিজেপি বা আরএসএস এর পুরনো স্ট্র্যাটেজি। আবার আমি রিপিট করছি, নিজামের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রথম তাত্ত্বিকভাবে কথাটা বলেন, দেন আরএসএস এটাকে পিক আপ করে। মোহন গুরুস্বামীরা ধারাবাহিকভাবে লিখেছেন। এমনকি নির্মলা সীতারামন, মানে আপনি যদি নির্মলা সীতারামনের 2008-9 বক্তৃতা, অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে কোনো তার লেখা পড়েন, আপনি প্রত্যেকটা লেখা দেখবেন নির্মলা সীতারামন কি বলছেন যে ছোট রাজ্য দরকার। বিজেপি কনফ্লিক্টে কোথায় আটকায়? দেখুন, মহারাষ্ট্রে বিজেপির অনেকদিন ধরে ইচ্ছে নাগপুরকে রাজধানী করে বিদর্ভকে একটা আলাদা রাজ্য করে দেওয়া, কিন্তু বাল ঠাকরের শক্তিশালী প্রেজেন্স, শিবসেনার শক্তিশালী মহারাষ্ট্রের প্রেজেন্স এটাকে আটকে রেখেছে। বাল ঠাকরে বারবার এটাকে রেজিস্ট করেছেন যে এটা হলে মহারাষ্ট্র তার রাজনৈতিক, তার মহারাষ্ট্রের যে চরিত্র, মহারাষ্ট্র তো 48টা আসন, বিদর্ভ বেরিয়ে গেলে প্রায় 15টা আসন বেরিয়ে যাবে, তাহলে মহারাষ্ট্রের যে পলিটিক্যাল বিজনেস ক্লাউড সেটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র বাল ঠাকরে বা ঠাকরে পরিবারকে চটাবে না বলে বিজেপি মহারাষ্ট্র এটা করতে পারেনি, কিন্তু থিওরিটিক্যালি এখানে আপনি যদি আরএসএস কে থ্রু আউট ঠান্ডা মাথায় ফলো করেন, আরএসএস এটাই বিশ্বাস করে। ফলে আজকে যেটা বললো, আমরা যদি সতর্ক না হয় 20 বছর 25 বছর বিজেপির লাগতে পারে, বিজেপি বাংলাকে ভাগ করে ছাড়বেই। এবার যেটা মানুষকে খাওয়াচ্ছে সেটা হচ্ছে নাকি উন্নয়ন হবে, তাহলে কি আমরা ধরে নেবো যে পশ্চিমবাংলাটায় প্রধানমন্ত্রী কেউ নেই, মানে ভারতবর্ষটা প্রধানমন্ত্রী এখতিয়ারে পড়ে না, নরেন্দ্র মোদীর এখতিয়ারে পড়ে না, ওই জন্য উন্নয়ন করছে? দেখুন, বিজেপির এই উন্নয়নের তত্ত্বটা একেবারে ফালতু এবং মিথ্যে কথা। সুকান্ত মজুমদার তার ডেপুটেশনে কি বলেছেন যে উত্তরবঙ্গের যে রাজ্য জেলাগুলোকে, সেগুলোকে যদি ডোনার মিনিস্ট্রি নর্থ ইস্ট সংক্রান্ত যে মিনিস্ট্রি তাতে নিয়ে যাওয়া তাহলে উপকার হবে। খুব ভালো কথা। এবার প্রথম কথা, আমাদের মেন স্ট্রিম সাংবাদিকরা কোনো খবর রাখেন না, তারা কিছু যাচাই করেন না। এই মিনিস্ট্রিটা 2019-এ নরেন্দ্র মোদী তৈরি করেন। এটা 2001 সালে, কেউ যদি এখনো শিলংয়ে যান বা গুগলে সার্চ করলেও দেখতে পাবেন, 2001 সালে এটা অটল বিহারী বাজপেয়ী তৈরি করেছেন। তো কেউ বলে দিক যে 2001 থেকে 2024 অব্দি মণিপুরের কি উন্নয়ন হলো, নাগাল্যান্ডের কি উন্নয়ন হলো। মণিপুরে যদি এত উন্নয়ন হলো তাহলে তো মেইতি আর কুকিরা এরকম মারামারি করতো না, এই জাতি দাঙ্গার পরিস্থিতি হতো না। এবং কুকিরা তো অলরেডি আলাদা রাজ্যের দাবি করেছে। তো তার মানে উন্নয়নটা কোনো বিষয়ই নয়। আসল বিষয় হচ্ছে আপনি একটা টোপ দেখিয়ে যে ঠিক যেরকম বিভিন্ন সময়, এটা তো একটা বকলমে গণতান্ত্রিক যে কাঠামো সেটাকে ভেঙে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে, আপনি একদম ঠিক বলেছেন। প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে বিজেপি গণতান্ত্রিকতায় বিশ্বাস করে না। বিজেপি বা আরএসএস তারা বিশ্বাস করে ঠিক যেভাবে রাশিয়ায় পুতিন দেশ চালাচ্ছেন সেভাবে দেশ চলবে। এবার পুতিনের দেশ চালানোর জন্য কোনো প্রদেশে শক্তিশালী মুখ্যমন্ত্রী থাকলে তো সেই চ্যালেঞ্জার হবে। ইভেন বিজেপি নিজের কাছে, ধরুন আজকে নরেন্দ্র মোদীর কাছে যোগী আদিত্যনাথ চ্যালেঞ্জ। ফলে সেই চ্যালেঞ্জটা না থাকাটা, যত ছোট ছোট সেন্টার কেন্দ্রশাসিত অঞ্চল হবে, তাহলে সে প্রতিটা জিনিসের জন্য হাত পাততে বাধ্য হবে বিজেপির কাছে, কেন্দ্রে যে আছে তার কাছে, তাহলে সে চ্যালেঞ্জই করবে না। বিজেপি এই পলিটিক্যাল ফরমেশনটা ঢুকতে চাইছে। আপনি বুঝে দেখুন যে নর্থ ইস্টের যে স্টেটগুলো, তারা কি হয়, তারা যেহেতু সমস্ত টাকাই তাদের কেন্দ্রীয় সরকার দেয়, সেহেতু তারা দিল্লিতে কি আসছে তার দিকে সবসময় ঢলে পড়ে। বিজেপি পশ্চিমবাংলা বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোকে ওই একই ফরম্যাটে নিয়ে যেতে চাইছে। একদম। তো দর্শক, আপনারা বুঝলেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে না পেরে রাজ্যকে ভেঙে দিয়ে তাদের যে বার্গেনিং পাওয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেটাকে দুর্মুষ করে দিয়ে পাট করে ছোট ছোট অংশ করে দেওয়া, কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দেওয়া, এবং তাদের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড যে প্রত্যেকটা টুকরো টুকরোগুলোকে শাসন করাটা অনেক বেশি সহজ। যেই ছোটবেলা বলেছিলাম যে একটা করে পাটকাঠি ভাঙা খুব সহজ, কিন্তু একসাথে অনেকগুলো থাকলে বা জোটবদ্ধ থাকলে সেটা ভাঙা যায় না। অনেকটা এরকমই পলিসি তারা নিয়েছে, বোঝা গেল। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক এই যে যে প্রচারটা তারা চালাচ্ছে, এতে আপনার মনে হয় বাঙালি এদেরকে সমর্থন করবে না 2021-এর মতো? এবার আমার নিজের ধারণা 2026-এ বিজেপি এই রাজ্যে নিজের কবর করার ব্যবস্থা করছে। আপনি যে পয়েন্টটা বলছেন, আপনি আরেকটা পয়েন্ট মনে করেন, ভারতবর্ষের সংবিধানে একটা খুব ইম্পর্টেন্ট ইংরেজি শব্দ আছে, ফেডারালিজম, যেটা আমরা বাংলা করি যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই শব্দটা এসছে আমেরিকান সংবিধান থেকে।
যখন B.R. আম্বেদকর, নেহেরুরা ভারতীয় সংবিধান লিখছিলেন, তখন আমেরিকান সংবিধান থেকে এই শব্দটা নেন। আমেরিকান সংবিধান থেকে দুটো গুরুত্বপূর্ণ শব্দ নেন, একটা হচ্ছে ফেডারেলিজম, আর একটা হচ্ছে বিল অফ রাইটস। এই বিল অফ রাইটস কে ভারতবর্ষের সংবিধানে পরিবর্তিত করা হয় ফান্ডামেন্টাল রাইটস। এই যে ফেডারেলিজম এবং বিল অফ রাইটস, অর্থাৎ কেন্দ্র কিভাবে চলবে এবং নাগরিকদের অধিকার কি হবে, যেটা আমেরিকায় বলা হয়েছে বিল অফ রাইটস, ভারতবর্ষে ফান্ডামেন্টাল রাইটস, এই দুটোই আমেরিকান সংবিধান থেকে এসছে। এবার বিজেপির দুর্ভাগ্য, তারা না আমেরিকান সংবিধান পড়েছে, আমেরিকান সংবিধানে যারা এই শব্দগুলো যোগ করেছিলেন, আলেকজান্ডার হ্যামিল্টন এবং টমাস জেফারসন, দুজনে রাজনৈতিকভাবে একেবারে বিরোধী ছিলেন। টমাস জেফারসন অন্যদিকে ছিলেন, আর আলেকজান্ডার হ্যামিল্টন ফেডারেলিস্ট পার্টিকে লিড করতেন। তারা পরিষ্কার করে বলেছেন যে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক কি হবে, রাজ্য কতটা রাজস্ব পাবে, রাজ্য কি কি ধরনের কর নির্ধারণ করবে। এবার বিজেপির এই মূর্খ নেতারা না এটা পড়েছে, না ফেডারেলিজম সম্পর্কে কিছু জানে। আলেকজান্ডার হ্যামিল্টন ইন্টারেস্টিংলি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অন্যতম সেনানী ছিলেন, এবং জর্জ ওয়াশিংটন প্রথম, যখন স্বাধীন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হন, উনি তার রাজস্ব সচিব হয়েছিলেন। সো আলেকজান্ডার হ্যামিল্টন পারফেক্টলি জানতেন একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা একটা ফেডারেলিজমে রাজ্য এবং কেন্দ্র কে কার কাছ থেকে কতটা টাকা পাবে। যদি মার্কিন কনস্টিটিউশন মন দিয়ে পড়ে, মার্কিন কনস্টিটিউশন পড়া ছাড়া উপায় আছে যে ফেডারেলিস্ট বলে উনি যে পত্রিকাটা বার করতেন আলেকজান্ডার হ্যামিল্টন, তার 25টা সংখ্যা এখনো আমেরিকায় রাখা আছে। মূর্খ নরেন্দ্র মোদী আমেরিকায় যান এবং এইসব বই পড়েনও না, এসে শুধু দেশে চিৎকার করেন ফেডারেলিজম, কিছু জানেন না। তো যেটা সমস্যা হচ্ছে, আবার আমি বলছি যে আপনি ভারতবর্ষের সংবিধানে যখন শব্দটা নিলেন, তখন তো আপনাকে ট্রু সেন্সে তার অর্থে নিতে হবে। আমেরিকাও কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা ইউনিয়ন অফ স্টেটস, প্রথমে 7টা ছিল, পরে বাড়তে বাড়তে আজকে 50টা হয়েছে। তো সেখানে রাজ্যগুলোর অধিকার এবং কেন্দ্রের অধিকার খুব সুনির্দিষ্ট। ভারতবর্ষের সংবিধানও কিন্তু সেই একইভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আবার আমি রিপিট করছি, না এরা বোঝে, না এরা কিছু চায়। এরা চায় নিজেদের একটা স্বৈরতন্ত্রকে কায়েম করতে। দুর্ভাগ্যের বিষয়, সেই স্বৈরতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে একটা আবার আমি একটা পুরনো প্রশ্নে যাচ্ছি, যে এর আগে বাংলা ভাগ হয়েছে, তার ক্ষত এখনো মানুষ বয়ে নিয়ে বেড়াচ্ছে বাঙালি, ঠিক আছে। আবার এই বাংলা ভাগ আরেকটা ক্ষত এরা আনার চেষ্টা করছে। বাঙালির উচিত কি, যারা আজকে বাংলা ভাগ করছে, চোখের সামনে দেখতে পাচ্ছে, সেই সময় ভাগ করেছিল অনেকে বুঝতে পারেনি, কিন্তু এখন তো চোখের সামনে শত্রুদের চিহ্নিত করছে, গাদ্দারদের, মির্জাফরদের, জগৎ শেঠদের দেখা যাচ্ছে সামনে। বাঙালি কি তাদের কোনোভাবে শাস্তি দিতে পারে? বাঙালি তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। বাঙালি যদি এবারও আরেকটা ভুল করে, বুঝতে হবে যে বিজেপি বা RSS থিওরিটিক্যালি এনে কাম ব্যাক, যে কোনোভাবে কোনোদিন বাঙালির বন্ধু হতে পারে না, হওয়া সম্ভব নয়, থিওরিটিক্যালি তাদের পক্ষে সম্ভব নয়। ফলে বাঙালি যদি বিজেপি নামক এই দলটির, যারা বেসিক্যালি একটা ফ্যাসিস্ট দল, যারা ভারতবর্ষ একটা ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যেতে চায়, যারা গণতন্ত্রকে ধ্বংস করে যেতে চায়, যাদের কাছে একমাত্র বিষয় হচ্ছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, কিন্তু আসলে তারা হিন্দুদের জন্য কিছু করে না, তাহলে তো মণিপুরে হতো না। সেই বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া। এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে ভারতবর্ষের সমূহ বিপদ, বাংলার তো বিপদ একেবারে শিওরের সংক্রান্তি। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর বিষয়টা হচ্ছে, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।